পৃথিবীর শতকরা প্রায় 90% মানুষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। কিন্তু কেন তারা প্রথম জীবনে সফল হতে পারেন না? কারণ হল জীবনের লক্ষ্য ঠিক না রাখা। ফলে সফলতার মুখ দেখতে হলে তাদের অনেক কঠিন সময় পার করতে হয়। এই পৃথিবীতে সবাই সফল হতে চান, কিন্তু বেশিরভাগই কখনো সফল হন না। কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার স্বপ্নের পিছনে ছোটেন ভুলভাবে। আমাদের দেশের বেলাল সফল বেলাল হতে চান না, হতে চান বিল গেটস। আমাদের রমেশ ভাই সঙ্গীত চর্চা করে সঙ্গীতজ্ঞ রমেশ হতে চান না, হতে চান A.R. রহমান। যারা সফল হয় তারা শুধুমাত্র একটা জিনিসের উপর ডিপেন্ড করেই সফল হয় নাই। এক একজন এক এক রকমের পরামর্শ দিবে। কেউ বলবে অধ্যবসায়, কেউ বলবে পরিশ্রম, কেউ বলবে লেগে থাকা, কেউ বলবে নতুন কিছু ভাবা, কেউ বলবে ফিউচারিস্টিক হওয়া, কেউ বলবে ব্রজিত করা, আবার কেউ বলবে সেলফ ইনভেস্টমেন্ট। আসলে এগুলির কোনো একটা ইউজ করে কেউ কখনো সফলতা পায় নাই। উপরের সবগুলো পয়েন্টই মোটামুটিভাবে যখন একটা মানুষের ভেতরে হয়ে যায়, তখন সফলতা এমনিতেই চলে আসে। তাই আপনি জীবনে কি অর্জন করতে চান তার একটি পরিষ্কার ধারণা পেতে চাইলে প্রথমেই আপনাকে আপনার জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। সাফল্যের পূর্বে ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। তাই সাফল্যের মিষ্টতা উপভোগ করার আগে আপনার ব্যর্থতাকে জয় করতে শিখতে হবে। আপনি কি জানেন, পৃথিবীর অধিকাংশ সফল ব্যক্তিরা কখনোই একবারে সফল হননি। তারা জীবনে বহুবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, কিন্তু এই ব্যর্থতা তাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কখনোই বাধা হতে পারেনি। কেন মানুষ প্রথম জীবনে ব্যর্থ হয়, সেই কারণগুলোই আজ আমরা আপনাদের কাছে তুলে ধরব। ১. নেতিবাচক চিন্তাভাবনা। বেশিরভাগ মানুষের প্রথম জীবনে সফল না হওয়ার প্রধান কারণগুলোর একটি হল মনের ভেতর নেতিবাচক চিন্তা রাখা। এই চিন্তা ভাবনাগুলো অন্য কিছু নিয়ে চিন্তা করতে মনকে বাধা দেয়। ফলে আপনার দৈনন্দিন রুটিন ব্যাহত হয়। তাই আপনাকে অবশ্যই এই নেতিবাচক চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে হবে। একজন হতাশাগ্রস্ত মানুষ কখনো সফল হতে পারে না, কারণ তারা নিজেও হতাশ থাকে এবং তাদের চারপাশের মানুষের জন্য একটি নেতিবাচক ও বিব্রতকর পরিবেশ সৃষ্টি করে তোলে। তবে মনে আশা এবং বিশ্বাস থাকলে প্রত্যেকের জীবনেই চমৎকার কিছু ঘটতে পারে। এই বিশ্বাস আপনাকে প্রত্যেক পরিস্থিতিতে একটি পরিষ্কার এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে সাহায্য করে। পজিটিভ ধারণাগুলি আপনার জন্য কেবল নতুন সম্ভাবনার পথেই খুঁজে দিবে না, বরং আপনাকে সাফল্যের চূড়ায় উঠতেও সাহায্য করবে। ২. শক্তি এবং দুর্বলতা সম্পর্কে অজ্ঞতা। বেশিরভাগ মানুষ এটা বুঝতে ভুল করে যে তারা প্রত্যেকেই অন্যের থেকে আলাদা ও ইউনিক। তাদের ব্যক্তিত্ব তাদেরকে অন্যদের থেকে ইউনিক করে তোলে। ফলে তাদের কাজ করার পদ্ধতিও আলাদা হয়ে থাকে। প্রথম জীবনে ব্যর্থ হওয়ার আরেকটি কারণ হল নিজের সম্পর্কে সঠিক ধারণা না থাকা। আপনি জীবনে কি কি করতে সক্ষম সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকা দরকার। আপনার ভেতরের শক্তি ও ক্ষমতা সম্পর্কে আপনার জানা দরকার। আপনার দুর্বলতা আপনার অক্ষমতা নয়। আসলে আপনি পারেন আপনার এই দুর্বলতা কাটিয়ে সে কাজে আরও দক্ষ হয়ে উঠতে। আপনার দুর্বলতা জীবনে ভালো জিনিসগুলো অর্জন করা থেকে আপনাকে বিরত রাখে। ৩. অনিশ্চিত লক্ষ্য। লক্ষ্যের অনিশ্চয়তা একজন ব্যক্তিকে সাফল্য অর্জন করতে বাধা দেয়। অনেকেই জীবনের লক্ষ্য ঠিক না করেই কাজে নামতে চান। কিন্তু আপনি জীবনে যে লক্ষ্য অর্জন করতে চান তার জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম, দৃঢ়তা এবং ইচ্ছাশক্তি। ফলে জীবনের লক্ষ্য ঠিক না থাকলে অনিশ্চয়তার সৃষ্টি হয়। আর এই অনিশ্চয়তা আপনার সাফল্যে বাধা সৃষ্টি করে। তাই প্রথমেই জীবনের লক্ষ্য বেছে নিন। আপনি কেন এই লক্ষ্য অর্জন করতে চান তার কারণ খুঁজে বের করুন। এরপর কিভাবে লক্ষ্যে পৌঁছানোর স্ট্র্যাটেজি উন্নত করা যায় তা নিয়ে একটি পরিকল্পনা তৈরি করুন। লক্ষ্যহীন মানুষ খুব কমই সফলতা অর্জন করতে পারে। আপনি হয়তো জানেন না, পদার্থবিজ্ঞানের জটিল সব তত্ত্ব নিয়ে গবেষণা করে বিখ্যাত হওয়ার পূর্বে স্যার আইজ্যাক নিউটন তার বাবার মতো তাদের পরিবারের একটি খামারে কাজ করতেন। কিন্তু যখনই তিনি তার নিজস্ব শক্তি ও যোগ্যতার খোঁজ পেলেন, তখন তিনি তার জীবনের লক্ষ্য ঠিক করেন ৪. অগোছালো জীবন যাপন। জীবনে সফল হতে হলে গোছানো থাকা গুরুত্বপূর্ণ। সাফল্য অর্জন করতে হলে আপনার জীবন, চিন্তাভাবনা এবং নির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখা প্রয়োজন। এটা ঠিক যে সবার মধ্যে গোছানো জীবনযাপন করার ক্ষমতা থাকে না। প্রায় ৮০% মানুষের এই ক্ষমতার অভাব আছে। তাই তারা জীবনে সাম্যতা আনতে পারেন না।
যা তাদের ব্যর্থতার আরও একটি কারণ। যারা অগোছালো তারা কখনোই পরিকল্পনা করে কাজ করে না। তাই তারা বুঝতে পারে না যে জীবন তাদের কোথায় নিয়ে যাচ্ছে। ফলে তারা সহজেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়েন। তারা সবসময় কম পরিশ্রম করেন এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে ওঠেন। 5. স্থির মনোভাব। আপনি আপনার জীবনে দুই ধরনের মানুষের দেখা পাবেন, যার মধ্যে একজনের একটি সৃজনশীল মন থাকবে, অন্যদিকে অন্যজনের একটি নির্দিষ্ট বা স্থির মন থাকবে। এদের প্রতিভা, শক্তি এবং বৈশিষ্ট্য সবকিছুই স্থির থাকে। তারা তাদের বুদ্ধিমত্তা ও প্রতিভাকে কখনোই নতুন রূপ দেওয়ার চেষ্টা করেন না। এই মানুষগুলো সবসময় নিজেকে অন্যদের থেকে ছোট মনে করে এবং নিজেকে মূল্যায়ন করতে পারে না। একটি স্থির মন আপনাকে নতুন অভ্যাস তৈরি করতে এবং অভিজ্ঞতা বৃদ্ধি ও উন্নত করতে বিরত রাখে। ফলে এটি আপনার সাফল্য অর্জনের পথ বন্ধ করে দেয় এবং জীবনের প্রথম ধাপেই আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যায়। 6. সহজেই হার মেনে নেওয়া। সাধারণত বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য অর্জন না করেই হার মেনে নেয়, কারণ কাজটি থেকে বের হয়ে আসার এটাই সহজ উপায়। আবার ব্যর্থ হওয়ার ভয় থেকেও তারা তাদের লক্ষ্য থেকে দূরে সরে আসে, যা তাদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যায়। যেহেতু আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে, তাই আপনাকে কঠোর পরিশ্রম, বিভিন্ন সমস্যা এবং ব্যর্থতার মুখোমুখি হতে হবে। কিন্তু হার মেনে নেওয়া কখনোই কোনো সমাধান হতে পারে না। সাফল্য কেবল তার কাছেই আসবে যে লড়াই করতে, শিখতে, চর্চা করতে এবং তাদের স্বপ্ন পূরণ করার ইচ্ছাশক্তি রাখে। সফল ব্যক্তিদের সাফল্যের পেছনে রহস্য হল তারা কখনো হার মানেন না। তারা বারবার ব্যর্থ হন কিন্তু কখনো তাদের লক্ষ্য থেকে পিছু হটেন না, বরং সংগ্রাম চালিয়ে যান। ডিজনি প্রোডাকশন বিখ্যাত হওয়ার আগে ওয়াল্ট ডিজনি বারবার প্রত্যাখ্যাত হয়েছিলেন কারণ তার সৃজনশীলতার অভাব ছিল, কিন্তু এতেও তিনি কখনো হার মানেননি। 7. পরিশ্রমের অভাব। সাফল্যের পথ কখনোই সহজ হয় না। অধিকাংশ সফল গল্পের মধ্যে কিছু গল্প সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয় এবং অনেক পরিশ্রম আর চেষ্টা করার প্রয়োজন হয়। কেউই পরিশ্রম ছাড়া রাতারাতি সফল হওয়ার আশা করতে পারে না। আপনার লক্ষ্য পূরণ হতে মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, দিনে রাতে সবসময় লক্ষ্য ঠিক রাখতে হবে এবং পুরো সময়টিতে ধৈর্য রাখতে হবে। কঠিন কাজগুলো প্রায় মানুষকে নিরুৎসাহিত করে, ফলে তারা আবার চেষ্টা না করেই হার মেনে নেয়। কিন্তু মনে রাখবেন, সফলতা তাদের কাছেই আসে যারা অপেক্ষা করতে জানে। একটি কঠিন বিষয়কে জয় করার রহস্য হল সেটি আরও বেশি চর্চা করা। আপনি যত চর্চা করবেন তত কাজটিতে ভালো করতে পারবেন। তাই সব সময় দৃঢ়প্রতিজ্ঞ থাকুন এবং আপনার পথ থেকে কখনো বিচ্যুত হবেন না। কনফুসিয়াস বলেছেন, যদি আপনার মনে হয় যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, তখন লক্ষ্যের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করা বন্ধ করুন এবং নিজের কাজের ধাপগুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। 8. সন্দেহের প্রবণতা। ব্যর্থতার তুলনায় মানুষের সন্দেহ প্রবণতা তার স্বপ্নকে সহজে নিঃশেষ করে দেয়। তাই সফল হতে হলে নিজের প্রতি বা অন্যের সাথে আপনার সম্পর্ক বা আপনার জীবনের লক্ষ্য নিয়ে মনে কোনো সংশয় রাখা যাবে না। জীবনের শুরুতেই ব্যর্থ হওয়ার আরেকটি কারণ হল সন্দেহের কারণে তারা তাদের যোগ্যতার ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। আমাদের চিন্তাভাবনা আমাদের কর্মকাণ্ডের ওপর প্রভাব ফেলে। আমরা দুশ্চিন্তা করলে মনে ভয়েরও সৃষ্টি হয়, আর মনে ভয় থাকলে মানুষের কঠোর পরিশ্রম না করার এবং ব্যর্থতার প্রবণতা বেড়ে যায়। জীবনের লক্ষ্য অর্জন করতে পারবেন কিনা এ নিয়ে আপনার মনে সংশয় থাকলে আপনার মনও আপনাকে এটাই বিশ্বাস করাবে যে আপনি পারবেন না। ফলে আপনি ব্যর্থতার দিকে এগিয়ে যাবেন। তাই মন থেকে সন্দেহ ও ভয় দূর করতে হলে আপনার মনে পজিটিভ চিন্তা রাখতে হবে। পাশাপাশি প্রত্যেক পরিস্থিতিরই যেকোনো ফলাফল মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে। 9. আত্মবিশ্বাসের অভাব। আপনি নিজেকে কিভাবে বিচার করবেন এটা নির্ভর করে আপনার আত্মবিশ্বাসের লেভেল কতটুকু তার উপর। আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার ওপর অন্যের সাথে আপনার সম্পর্ক এবং আপনার যোগ্যতা ও জ্ঞান সরাসরি প্রভাব ফেলে। নিজের কাজ, সম্পর্ক ও জীবনের ওপর যথেষ্ট আত্মবিশ্বাস থাকলে তা আপনাকে একটি সফল জীবনের দিকে নিয়ে যাবে। অপরদিকে যাদের নিজের ওপর আত্মবিশ্বাসের অভাব আছে তারাই এক্ষেত্রে পিছিয়ে পড়েন। আপনার আত্মবিশ্বাসের অভাব থাকার কারণ হল আপনার নিজের কাজ ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা। আপনার লক্ষ্য কি এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি করতে হবে
তার একটি পরিষ্কার ধারণা রাখা গুরুত্বপূর্ণ। এরপর লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে। অধিক আত্মবিশ্বাসীরা যেকোনো কাজে কম লজ্জা পায়। তারা ব্যর্থতাকে ভয় পায় না। তারা তাদের বিশ্বাস অনুযায়ী যেকোনো কাজ করতে সবসময় নিজেকে তৈরি রাখে। 1 অনুপ্রেরণার অভাব। অনুপ্রেরণা ও উৎসাহ যেকোনো কাজের প্রতি আপনার ইচ্ছাকে জাগিয়ে তোলে। ফলে আপনি স্বয়ংক্রিয়ভাবে আগের তুলনায় আরও ভালো কাজ করতে পারবেন। এই অনুপ্রেরণা ও উৎসাহ আপনাকে নতুন করে নিজেকে চ্যালেঞ্জ করতে এবং সে অনুযায়ী কাজ করতে সাহায্য করে। অনেকেই এমন পরিস্থিতির সম্মুখীন হন যেখানে তাদের কাজ করার আগ্রহ ও যোগ্যতা থাকলেও অনুপ্রেরণার অভাব থাকে। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনুপ্রেরণার অভাব আপনার কাজকে বিরক্তিকর এবং স্ট্রেসফুল করে তোলে। আবার অলসতা, কাজে ঢিলেমি বা শারীরিক ও মানসিক চাপ লক্ষ্য অর্জন করতে না পারার একটি কারণ। এটি আপনার জীবনের লক্ষ্য অর্জনের পথে একটি বড় বাধা হতে পারে এবং আপনার মনে হতাশা ও অসন্তুষ্টির সৃষ্টি করে। তাই এগুলিকে জয় করে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই সফলতা আপনার কাছে ধরা দেবে। যারা টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তারাই অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হয়। অনেক মানুষই আছে যারা দরকারের চেয়ে বেশি টাকা ইনকাম করেও মাসের শেষে টানাটানিতে পড়েন। এমনকি মাঝে মাঝে ধারও করতে হয়। এবং যত টাকাই ইনকাম করেন না কেন আর্থিক দিক দিয়ে শান্তিতে থাকতে পারেন না। টোটাল মানি মেকওভার বইয়ের লেখক টাকার সঠিক ব্যবহার করার মোট 8টি উপায় বা স্টেপ নিয়ে আলোচনা করেছেন। এই 7টি স্টেপ যদি আপনি পূরণ করতে পারেন তাহলে টাকা নিয়ে আপনি কোনোদিন কোনো ঝামেলায় পড়বেন না। আসুন দেখি স্টেপগুলি কি কি। টাকা ম্যানেজ করার 7টি স্টেপের মধ্যে প্রথমটি হল একটা বড় অঙ্কের টাকা যত তাড়াতাড়ি সম্ভব জমিয়ে ফেলুন। লেখকের মতে এই ধাপটি হল সবচেয়ে কঠিন ধাপ। কঠিন ধাপ এই জন্য নয় যে তিনি পাঠককে 1 লাখ টাকা জমাতে বলেছেন। কঠিন ধাপ এই জন্য যে এই ধাপে আপনি আপনার জীবনযাপন পদ্ধতি পুরোপুরি পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি এখন সক্রিয়ভাবে আপনার আয় ও খরচের হিসাব রাখা শুরু করেছেন। আপনার ইনকাম অনুযায়ী সিদ্ধান্ত নিন কত টাকা জমাবেন। তবে সেটা যেন একেবারে কম না হয়। নিজেকে ব্যালেন্স করুন এবং ব্যালেন্স নিন। আপনার ইনকাম 15,000 বা 20,000 হতে পারে, কিন্তু এই ইনকামেও আপনাকে টাকা জমাতে হবে। এই জন্য একটি হিসাবের খাতা তৈরি করুন। সেখানে প্রতিটা খরচের হিসাব লিখে রাখুন। কোথায় খরচ বেশি হচ্ছে সেটা ম্যানেজ করুন। একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে টাকা জমানো শুরু করুন এবং টার্গেট সেট করুন যে আমাকে এত দিনের মধ্যে এত টাকা জমাতে হবে। এই টাকাটিকে লেখক স্টার্ট আপ ইমার্জেন্সি ফান্ড বলেছেন। হয়তো এই টাকাটি বড় বড় বিপদের সময় আপনাকে সাহায্য করবে না, কিন্তু আপনি নিজেকে অনেক নিরাপদ মনে করবেন। সেই সঙ্গে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস সৃষ্টি হবে। আপনি বুঝতে পারবেন যে আপনিও পারবেন, আর চেষ্টা করলে কোনো কাজই অসম্ভব থাকে না। আপনি চাইলে আপনার টাকাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি টাকার অঙ্কটা বেশি মনে হতে থাকে তাহলে ওভারটাইম কাজ করুন। প্রধান কাজের সাথে বাড়তি আয়ের চেষ্টা করুন। ব্যবসা করলে ব্যবসায় একটু বেশি সময় দিন। সিনেমা দেখা, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা বা রেস্টুরেন্টে খাওয়া বাদ দিন। যেভাবেই হোক নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমানোর চেষ্টা করুন। লেখক বলেছেন 1 মাসের মধ্যে এটা করতে পারলে খুব ভালো হয়। তবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে কম সময়সীমা ঠিক করে নিতে পারেন। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে টাকা এমনভাবে জমাতে হবে যেন পুরো টাকাটা জমানোর আগে সেখান থেকে একটা টাকাও খরচ না হয়। তবে লেখক এখানে এই টাকাকে নগদে জমানোর কথা বলেছেন। পোস্ট অফিস, LIC বা মিউচুয়াল ফান্ডে জমানোর পরিবর্তে টাকাকে ক্যাশ হিসেবে জমা করতে হবে। এই টাকাকে ব্যাংকে রাখতে পারেন, তবে সেটাকে নিজে হাতে জমা রাখতে হবে। টাকা জমানো হয়ে যাওয়ার পর আপনি দ্বিতীয় স্টেপে যেতে পারবেন। স্টেপ নম্বর 2 হল আপনার লোনগুলিকে ট্র্যাক করুন। আপনার যতগুলি লোন আছে সেগুলিকে লিস্টেড করুন। এরপর সবার চেয়ে কম অঙ্কের লোনটিকে সবার উপরে লিখুন। তারপর তার চেয়ে বেশি অঙ্কের লোনগুলিকে পরপর ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে ফেলুন। এবার আপনি এক নজরে আপনার লোনগুলি দেখতে পাবেন। সবচেয়ে কম টাকার যে লোনটি আছে সেটা বাদে বাকি সবগুলি কিছু কিছু করে শোধ করুন। এরপর সবচেয়ে ছোট লোনটি যত তাড়াতাড়ি সম্ভব একবারে শোধ করার চেষ্টা করুন। তারপর সেটার থেকে বড় লোনটি শোধ করুন। তারপর তার থেকে বড় লোনটি শোধ করার চেষ্টা করুন। এভাবে লোনগুলি শোধ করতে থাকুন।
এভাবে যত লোন আছে সব শোধ করা শুরু করুন। ঠিক যেভাবে প্রথম স্টেপে টাকাটি জমিয়েছিলেন ঠিক সেভাবেই লোন শোধের কাজও করতে থাকুন। দরকার হলে কিছু কিছু অদরকারি খরচ কমিয়ে দিন। দামি দামি ব্র্যান্ডের জামাকাপড়, মোবাইল, আসবাবপত্র কেনা বন্ধ করুন। 1000 টাকার জায়গায় 700 টাকার জুতো কিনুন। বিয়ে বাড়িতে দামি গিফট না দিয়ে সাধ্যমতো গিফট দিন। দামি আইফোনের পরিবর্তে 10-12 হাজার টাকার মোবাইল ব্যবহার করুন। লেখক বলেছেন, আপনি ঋণ পরিশোধ করা শুরু করলে আপনার মাঝে একটা দারুণ পরিবর্তন হবে। আপনি নিজেই যত তাড়াতাড়ি সম্ভব ঋণের বোঝা থেকে মুক্ত হতে চাইবেন। কারণ ছোট ছোট লোনগুলি পরিশোধ করতে করতে আপনি বুঝতে পারবেন লোন মুক্ত থাকাটা কতটা শান্তির। তাই বাজে খরচে টাকা নষ্ট না করে টাকার সঠিক ব্যবহার করে লোন মুক্ত হওয়াই বুদ্ধিমানের কাজ। তবে লেখক বলেছেন, লোন পরিশোধের জন্য যেন প্রথম পর্যায়ে জমানো টাকা খরচ না হয়। ওই টাকাটা শুধুমাত্র এমার্জেন্সির জন্য রাখতে হবে। যদি এমন কোনো পরিস্থিতি দেখা দেয় যেখানে ইমার্জেন্সি ব্যালেন্স ছাড়া কোথাও টাকা নেই, তখনই শুধু ওই টাকায় হাত দেবেন। তবে ইমার্জেন্সি শেষ হলে আবার সেই টাকা জমিয়ে ফেলতে হবে। অর্থাৎ ওই টাকাকে কখনই ঠিক করা ও অ্যামাউন্টের নিচে রাখা যাবে না। দরকার হলে লোন শোধ করা বাদ দিয়ে সেই এমার্জেন্সি ব্যালেন্স আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে। তারপর আবার লোন শোধ করা শুরু করতে হবে। লোন শোধ করার পর আপনি 3 নম্বর স্টেপে যেতে পারবেন। 3 নম্বর স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হলো 3 থেকে 6 মাস চলার মতো একটি ফান্ড তৈরি করুন। বেশিরভাগ লোন পরিশোধ করার পর আপনি যখন খানিকটা চিন্তামুক্ত হয়েছেন, তবে লোনকে পুরোপুরি পরিশোধ করে আরও চিন্তামুক্ত হওয়ার জন্য আপনার এমার্জেন্সি ফান্ডকে আরও শক্তিশালী করতে হবে। এই ধাপে আপনি 3 মাস থেকে 6 মাস খুব ভালোভাবে চলার মতো টাকা জমিয়ে রাখবেন। এখানে পাঠ করা একটু কনফিউজ হয়ে যান। অনেকেই বুঝতে পারেন না তিনি 3 মাসে সঞ্চয় করবেন না 6 মাসে সঞ্চয় করবেন। লেখক বলেছেন, এই রকম করার কারণ হল একজন মানুষকে ঋণ থেকে বাঁচানো। ব্যবসায় লোকসান হতে পারে, চাকরি চলে যেতে পারে ও অ্যাক্সিডেন্ট বা অসুস্থ থাকতে পারেন। এইসব রিস্ক মানুষের জীবনে সব সময় থাকবে। আপনি যদি ধনী না হন তাহলে আপনিও এই রিস্কের মধ্যে পড়বেন। এখন প্রশ্ন হল 3 মাসের ফান্ড তৈরি করবেন না 6 মাসের? এটা আসলে নির্ভর করে আপনি কি ধরনের কাজ করেন এবং আপনার ইনকাম কত সেটার উপর। আপনি যদি নতুন কর্মজীবনে ঢুকে থাকেন বা এমন কোনো চাকরি করেন বা আপনার কেরিয়ার এমন অবস্থায় আছে যে চাকরি চলে গেলে আবার চাকরি পেতে বা অন্য কিছু শুরু করতে আপনার 3 মাসের বেশি সময় লেগে যেতে পারে। এই জন্য কমপক্ষে 6 মাসের জন্য ফান্ড জমাতে শুরু করুন। আর যদি মার্কেটে আপনার দারুণ সুনাম থাকে, আপনাকে প্রায় বিভিন্ন জায়গা থেকে ডাকা হয় বা আপনার কেরিয়ার ভালো জায়গায় আছে, তাহলে 3 মাসের ফান্ড জমা করুন। তবে যে মেয়াদেরই ফান্ড জমা করুন না কেন, এই কাজেও যেন অন্য 2টি স্টেপের মতো আপনার ফুল ফোকাস থাকে। এখানেও দরকার হলে সব রকমের বাজে খরচের পাশাপাশি এই মুহূর্তে দরকারি নয় এমন খরচও বাদ দিতে হবে। এই ফান্ডটি করা হয়ে গেলে আপনি 4 নম্বর স্টেপে যেতে পারবেন। স্টেপ নম্বর 4, আপনার আয়ের 15% আলাদা করে জমাতে থাকুন। আপনি যখন আপনার লোন পরিশোধ করে ফেলবেন এবং বড় অঙ্কের একটি এমার্জেন্সি ফান্ড গড়ে ফেলবেন, তখন আপনি আরও নিশ্চিতরূপে কাজ করতে পারবেন। বলতে গেলে আপনার মাথায় কোনো চাপই থাকবে না। আপনি আরও বেশি করে কাজ করতে এবং আয় করতে পারবেন। তবে লেখকের মতে আপনি যতই ইনকাম করেন না কেন, সেই আয়ের 15% জমিয়ে রাখুন। আপনি যতদিন আয় করবেন এই টাকা জমাতে থাকবেন। এই ফান্ডটি অনেক বেশি দীর্ঘ মেয়াদের, ধরুন 10 বছর। এভাবে জমাতে থাকলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কখন সত্যি ধনী হয়ে গেছেন। মনে করুন আপনি মাসে 50,000 টাকা আয় করেন, এর 15% মানে 7,500 টাকা প্রতি মাসে জমান। তাহলে 1 বছরে জমাবেন 90,000 এবং 5 বছরে জমাবেন 4.5 লাখ টাকা। এই টাকাটি পরে আপনি চাইলে এমন কোথাও বিনিয়োগ করতে পারেন যেখান থেকে আপনার আরও বেশি আয় হবে। তবে এই স্টেপটি শুরু করার আগে আপনাকে আগের স্টেপগুলি পূরণ করতে হবে। না হলে আপনি শান্তি মতো টাকা জমাতে পারবেন না। কখনো কোনো লোন বা কোনো এমার্জেন্সির কারণে টাকা জমাতে পারবেন না। তাই আগের স্টেপগুলি পূরণ করুন। 5 নম্বর স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সন্তানের উচ্চশিক্ষার জন্য আলাদা করে টাকা জমান। সাধারণ মানুষের বেশিরভাগ অর্থই চলে যায় সন্তানের পিছনে। আর সন্তানের পেছনে যাওয়া টাকার একটা বড় অংশ হল তার পড়াশোনার খরচ।
আপনি যদি সন্তান হওয়ার আগে থেকে তার পড়াশোনার জন্য অল্প অল্প করে টাকা জমানো শুরু করেন, তাহলে তার বড় হতে হতে দেখবেন উচ্চশিক্ষার খরচ জোগাড় হয়ে গেছে। সন্তান জন্মের পর থেকে প্রতি মাসে তার জন্য 500 টাকা জমা করুন। এভাবে জমালে 12 মাসে জমাবেন 6,000 টাকা। এই টাকা দিয়ে বাচ্চার জন্য একটি LIC করে রাখতে পারেন বছরে 6,000 টাকা কিস্তি হিসেবে। এতে বাচ্চার বয়স যখন 18-20 বছর হবে তখন একটা মোটা টাকা পেয়ে যাবেন। বড় লোন দ্রুত শোধ করে দিন। 2 নম্বরে লেখক বড় লোন একবারে শোধ করতে নিষেধ করেছিলেন, কারণ সেই সময় বড় লোন শোধ করতে গেলে অন্য কাজগুলি করতে পারতেন না। অনেকেই লোন নিয়ে ফ্লোব্যাট কেনেন, বাড়ি কেনেন এবং অনেক সময় ধরে সেই লোনের কিস্তি শোধ করেন। কিন্তু বেশিরভাগ মানুষ বোঝে না যে লোন পরিশোধের সময় যত বাড়াবেন আপনাকে তত বেশি ইন্টারেস্ট দিতে হবে। তাই কোম্পানি এবং ব্যাংকগুলি চায় আপনি দেরিতে লোন শোধ করুন। তাই এর পরিবর্তে যদি বেশি কিস্তি দিয়ে লোন শোধ করেন তাহলে আপনার অনেকগুলি টাকা বেঁচে যাবে। সেই টাকা আপনি জমাতে পারবেন বা অন্য কাজে লাগাতে পারবেন। লেখক 7 নম্বর স্টেপে বলেছেন, নিজের মতো করে বাঁচুন। আপনি যদি আগের সবগুলি স্টেপ ঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে এই ধাপে এসে আপনি একজন সচ্ছল এবং আর্থিক দিক থেকে স্বাধীন হতে পারবেন। এই জন্য আপনাকে কারো দিকে তাকিয়ে থাকতে হবে না। আপনার হাতে অনেক জমানো টাকা থাকবে এবং আপনি ইচ্ছামতো সেগুলি কাজে লাগাতে পারবেন। লেখক পরামর্শ দিয়েছেন আপনার জমানো টাকার একটা অংশ ইনভেস্টমেন্ট করতে। তবে কোথায় ইনভেস্ট করবেন দেখুন। এই চ্যানেলের প্লেলিস্ট এই ইনভেস্টমেন্ট সংক্রান্ত ভিডিও পাবেন, একটু দেখে নেবেন। আপনি ভবিষ্যতে ধনী হবেন কি হবেন না, আমরা যেমন 4টি হ্যাবিটসের বিষয়ে আলোচনা করব, সেগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে গ্যারান্টি দিচ্ছি আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না। নম্বর 1, ইউ ফোকাস মোর অন সেভিংস রেদার দ্যান আর্নিং। ধরে নিলাম জীবনে সঞ্চয় করা খুব দরকার, কিন্তু এই কথাটিও আপনাকে মানতে হবে পৃথিবীতে কোনো মানুষই টাকা সঞ্চয় করতে করতে ধনী হতে পারে না। এখানে ভারতবর্ষে টাকার সঞ্চয় করা মানুষ এবং তাদের সঞ্চয়ের পদ্ধতির কোনো ঘাটতি নেই। একজন মানুষ সবজির দোকানে সবজি বিক্রেতার সঙ্গে দর কষাকষি করে যাতে 25 টাকার পেঁয়াজ 20 টাকায় পাওয়া যায় এবং 20 টাকার আলু 15 টাকায় পাওয়া যায়, এবং এরকম করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দামদর করে, কিন্তু এতে তার কত টাকা বাঁচে? খুব বেশি হলে 30 টাকা বা 40 টাকা, কিন্তু ধরলাম 50 টাকা। একজন মানুষ অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে 1 ঘন্টা ধরে খুঁজতে থাকে 1000 টাকার জুতো কিভাবে 800 টাকায় পাওয়া যায়। বন্ধুরা, আপনারও যদি এই ধরনের অভ্যাস থাকে তাহলে আপনার সমস্ত ফোকাস টাকা সেভ করার উপর আছে, বেশি টাকা ইনকাম করার দিকে নয়। এখানে আপনি আপনার সময়ের ভ্যালু জানেন না, তাই আপনি কখনো ধনী হতে পারবেন না। 2 নম্বর হল প্রতি মাসে ব্যাংকে আসা টাকার উপর নির্ভর। যদি আপনার ব্যাংক ও অ্যাকাউন্টে প্রতি মাসের 1 তারিখে টাকা আসে এবং আপনি যদি এতে পুরোপুরিভাবে সন্তুষ্ট থাকেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। কারণ আপনি যে বেতন পান সেটা আপনার টাইম দেয়ার উপরে পান। কিন্তু আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে হয়তো একজন বিজনেসম্যান হতে হবে, কিংবা বড় ইনভেস্টর হতে হবে, অথবা কোনো ফিল্ডে সফল হতে হবে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করুন, এখানকার কোনোটাতেই আপনি সময়ের বিনিময়ে টাকা পান না। আপনি এখানে পারফরম্যান্সের উপরে টাকা পান। আপনি যত ভালো পারফরম্যান্স করতে পারবেন আপনি তত বেশি টাকা পাবেন, এবং হাই লেভেল পারফরম্যান্সের জন্য আপনাকে অনেক বেশি প্রতিযোগী, পরিশ্রমী ও টার্গেট নিয়ে চলতে হবে। কিন্তু আপনি তো সেটা নন, কারণ আপনার অভ্যাস হয়ে গেছে প্রতি মাসের 1 তারিখে টাকা পেয়ে। তাই কতটা কাজ করা দরকার সেটাতে আপনার কোনো ফারাক পড়ে না, এই কারণে আপনি ধনী হতে পারবেন না। নম্বর 3, কমফোর্ট জোন থেকে বাইরে বের হয়ে না আসা। বন্ধুরা, সেফটি এবং সিকিউরিটি মধ্যবিত্ত মানুষের প্রথম পছন্দ। তারা মনে করে কোনো জায়গা থেকে প্রতি মাসে একটা ইনকাম আসতে থাকুক এবং সেটা দিয়ে জীবন চলতে থাকুক। কিন্তু একজন ধনী মনের মানুষ সব সময় কমফোর্ট জোন থেকে বের হয়ে আসে এবং বড় বড় রিস্ক নেয়। এর একটি বড় উদাহরণ হল রিলায়েন্স জিও। জিওকে লঞ্চ করার জন্য 2.5 লাখ কোটি টাকার ইনভেস্ট দরকার হয়, যার মধ্যে বেশিরভাগ অ্যামাউন্ট ব্যাংক থেকে লোন নেওয়া হয়, এবং এই টাকাকে সেই সব কোম্পানির বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল যারা আগে থেকেই বেশি প্রতিষ্ঠিত ছিল। আপনি হয়তো এটা আন্দাজ করতে পারবেন না এটা কত বড় একটা রিস্কি কাজ ছিল। এখানে যদি লোকসান হতো তাহলে পুরো রিলায়েন্স কোম্পানি ঋণের জালে ফেঁসে যেত। এটা অনেক বড় রিস্ক ছিল, আর এই রিস্ক নিয়েছিলেন মুকেশ আম্বানি।
যিনি আগে থেকেই ভারতের সবচেয়ে ধনী ছিল। এটাকেই বলে নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে কিছু করা। আম্বানি সবচেয়ে বড় ধনী হওয়া সত্ত্বেও এই রিস্ক নিয়েছিল। অন্যদিকে একজন মধ্যবিত্ত মানুষ ৫ লাখ টাকার সেভিংস থেকেও ৫০,০০০ টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করতে ভয় পায়। এই কারণেই সে কখনো ধনী হতে পারে না। ৪ নম্বর পয়েন্টটি হল নিজের ইনকামের থেকে বেশি খরচ করা। যেমন ইনকাম করে ২০,০০০ কিন্তু মোবাইল কেনে ৩০,০০০ টাকার, বাইক চালায় ১.৫ লাখ টাকার, কিন্তু ফোকাস থাকে বড় ঘর এবং গাড়ি কেনায়, সেটা লোন নিয়েই হোক না কেন। এদের পুরো ফোকাস থাকে নিজেকে ধনী দেখানোয়, ধনী হতে নয়। ধনী দেখানো এবং ধনী হওয়া এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আপনি একটু চিন্তা করুন তো, একজন ধনী মানুষ সারাদিন ধরে কি এটা চিন্তা করে কিভাবে সে একটি গাড়ি কিনবে, কিভাবে একটি বাইক কিনবে, কি ধরনের বাংলোতে বাস করবে? তারা এটা করে না। সারাদিন ধরে তাদের ফোকাস থাকে তাদের কাজের উপর, তাদের ব্যবসার উপর। কারণ তারা জানে তারা যত বেশি কাজে ফোকাস করবে এইসব জিনিস খুব সহজেই কিনতে পারবে। তাই আপনার পুরো ফোকাস যদি ধনী দেখানোয় হয় তাহলে প্রকৃতপক্ষে আপনি ধনী হতে পারবেন না। বন্ধুরা, এটাই হলো সেই ৪টি কারণ যেগুলি আমাদেরকে ধনী হতে বাধা দেয়। তবে ঘাবড়ানোর কিছু নেই। আমরা জন্মগ্রহণ করেছি মধ্যবিত্ত পরিবারে, তাই আমাদেরকে কখনো আচরণগুলি শেখানো হবে না। তাই এখানে আমাদের নিজেদেরকেই মিডিল ক্লাস হ্যাবিট ছেড়ে দিতে হবে এবং রিচ হ্যাবিট শিখতে হবে। এইগুলি সামান্য কিছু আচরণ, এগুলিকে প্রতিদিন প্র্যাকটিস করলে আমরা সেটাকে আমাদের ব্রেনে নিয়ে আসতে পারব। আমি আশা করছি আপনারা সকলেই এটা করবেন নিজেদের জীবনে পরিবর্তন আনতে। বন্ধুরা, আপনারা যদি ধনী হতে চান, প্রচুর টাকা ইনকাম করতে চান, তাহলে এই ৪টি কাজ ভুল করেও কখনো করবেন না। প্রথম কাজটি হলো কখনো কাউকে এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে এবং আপনি কত টাকা ইনকাম করেন। আপনি যদি কাউকে এটা বলে দেন তাহলে মানুষের স্বাভাবিক প্রকৃতি হলো কেউ নিজের চেয়ে কাউকে এগিয়ে যেতে দেখতে পারে না। তাই আপনার যারা বন্ধু বা আত্মীয় স্বজন হবে তারা আপনাকে নিচু নজরে দেখবে এবং আপনার পিঠে ছুরি মারতে চাইবে, আপনাকে ডিমোটিভেট করতে চেষ্টা করবে এবং আপনার জন্য যে খারাপ কাজ করা দরকার তা তারা করার চেষ্টা করবে যাতে করে আপনি তাদের আগে না যেতে পারেন। এটা হলো মানুষের স্বাভাবিক প্রকৃতি, এখানে তাদেরও কোনো ভুল নেই। দ্বিতীয়, সেই মানুষেরা আপনার কাছে আসবে যারা আপনার কাছ থেকে টাকা ধার চাইবে, আপনি তাদের মানা করতেও পারবেন না। একবার যদি কাউকে টাকা ধার দিয়ে দেন তাহলে তার সঙ্গে শত্রুতা অবশ্যই হবে, কারণ টাকা দেওয়া অনেক সহজ যেখানে আমাদের ইচ্ছা চলে। যেমন আমরা টাকা দিতেও পারি আবার না দিতেও পারি, কিন্তু টাকা ফেরত পাওয়া অনেক মুশকিল হয়। আপনার টাকার দরকার, আপনি তাকে বললেন ভাই টাকাটি দাও, কিন্তু সে দেবে না। ২-৩ বার বলবেন তাও সে দেবে না, এবং এখানে আপনার কোনো নিয়ন্ত্রণও থাকবে না। তাই টাকা ধার দেওয়া সহজ, কিন্তু সেটাকে ফেরত পাওয়া খুব মুশকিল। এই জন্য কাউকে এটা বলবেন না আপনার কাছে কত টাকা আছে এবং কত টাকা আপনি ইনকাম করেন। ২ নম্বর কাজটি হল, আপনি যদি ধনী হতে চান তাহলে কখনো টাকা অপচয় করবেন না, কারণ আপনি যদি টাকা খরচ করতে থাকেন তাহলে একদিন টাকা আপনাকে ছেড়ে চলে যাবে। এটার একটি উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে আমি এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। সন্ধ্যার সময় সে বলল, চলো ভাই মার্কেটে যাই, একটা প্যান্ট কিনব এবং কিছু সবজি নিব। বললাম ঠিক আছে চল। বন্ধু বলল আগে সবজিটা নিয়ে নিই, কারণ ফেরার পথে দেরি হয়ে যেতে পারে। সে সবজির দোকানের সামনে এসে দাঁড়ালো এবং বলল, ভাই ১ কেজি আলু দাও। আলু কত করে কিলো? তখন সবজিওয়ালা বলল, আলু ৩০ টাকা কিলো। এটা শুনে বন্ধু বলল, আরে ভাই ২ দিন আগেই তো ২৮ টাকা কিলো আলু নিয়ে গেলাম, তাই ২৮ টাকা কিলো হলে ১ কিলো দাও। তখন সবজিওয়ালা বলল, ঠিক আছে নিয়ে যাও। এখানে সে ২ টাকা বাঁচাল। এরপর প্যান্ট কেনার দরকার ছিল, তাই আমরা এক শপিং মলে গেলাম। সেখানে ২৫০০ টাকা দামের একটি জিন্স প্যান্ট সে পছন্দ করে এবং আমাকে বলল, ভাই প্যান্টটি কেমন লাগছে? আমি বললাম, ভাই এই প্যান্ট আমি বড়বাজার থেকে ১০০০ টাকা দিয়ে কিনেছি। কিন্তু বন্ধু বলল, ভাই এটা ব্র্যান্ডেড। আমি বললাম ঠিক আছে কিনে নে। সে জিনিসটিকে ২৫০০ টাকা দিয়ে কিনে নিল। তাহলে দেখলেন বন্ধুরা, সেই সবজির দোকানে একজন গরিব মানুষকে ২ টাকা বেশি দিতে পারল না। সেখানে শপিং মল থেকে ২৫০০ টাকার প্যান্ট কিনে নিল, যেটাকে আমি বড়বাজার থেকে ১০০০ টাকায় কিনেছি। তবে ও তেমন নয় যে ১৫০০ টাকা বেশি দেওয়ায় সে গরিব হয়ে যাবে। কিন্তু যে অভ্যাস তার হয়ে গেছে ব্র্যান্ডেড এবং দামি জিনিসপত্র কেনার, সেই অভ্যাসের কারণে তার কাছে কখনো টাকা থাকবে না।
তাই বন্ধুরা, এই অভ্যাস থেকে নিজেকে বাঁচান এবং টাকা নষ্ট করা বন্ধ করুন। ৩ নম্বর কাজটি হল, আপনি যদি ব্যবসা করতে চান তাহলে নিজের ব্যবসার গোপন কথা বা আইডিয়া কাউকে কখনো বলবেন না। কারণ আপনি যদি আপনার ব্যবসার আইডিয়া কাউকে বলেন তাহলে সে নিজেই সেটাকে ব্যবহার করে নিতে পারেন। কিংবা যদি মনে করেন আরে কেমন করে ব্যবহার করবে, এর কাছে তো কিছুই নেই, কিন্তু বন্ধুরা সেই কথাটি তো সে অন্য কাউকে বলে দিতে পারে। আপনি বন্ধু ভেবে আপনার গোপন কথাকে যার সঙ্গে শেয়ার করেছেন, কিন্তু সে নিজে সেটা না করলেও আরও ৪-৫ জনকে তো সেটা বলে দিতে পারে। এমনও হতে পারে যে যাকে সে বলল সে আপনার আইডিয়াতে কাজ করা শুরু করে দিল, তাহলে এতে আপনার শুধু লোকসানই হবে। তাই অপরকে বলে আপনার কোনো লাভ হবে না। ৪ নম্বর কাজটি হল, আপনি যদি টাকা ইনকাম করতে চান এবং টাকাকে বাড়াতে চান তাহলে টাকা ইনভেস্ট করতে ভয় পাবেন না। সবার প্রথমে আপনাকে টাকা সঞ্চয় করতে হবে, তারপর আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে যার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন, তাহলে সেই আইডিয়ার উপরে গোছানো টাকাকে ইনভেস্ট করতে পারেন, এতে আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে পারবেন। ৫ নম্বর হল, কালকে করব এটা ভাববেন না, প্রতিটি দিনকে নিজের শেষ দিন ভাবুন এবং আজকের কাজ আজকেই শেষ করুন। কারণ কালকে কি হবে সেটা আপনি জানেন না এবং কাল পর্যন্ত যে আপনি বেঁচে থাকবেন সেটার কোনো গ্যারান্টি নেই। যারা বলে এখন করব না কালকে করব, তারা এক প্রকারের অলস ব্যক্তি। আপনি যদি জীবনের সফল হতে চান এবং নতুন কিছু করে সবাইকে দেখাতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিজের স্বপ্নকে পূরণ করতে চেষ্টা করুন। এই জন্য যতই কঠোর পরিশ্রম করতে হোক না কেন সেটা করুন। কোনো কাজকে কালকের জন্য ফেলে রাখবেন না, প্রতিটি কাজকে শেষ কাজ মনে করে সেটাকে কমপ্লিট করুন। ৬ নম্বর, হুট করে কোনো কাজ করবেন না। যে কোনো কাজ করার আগে সেই কাজটি সম্পর্কে যাচাই করুন, তার একটি সঠিক রোড ম্যাপ তৈরি করুন, তারপর সেই কাজটি করুন। এই ৬টি পয়েন্ট যদি জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনি যে কাজটাই করছেন সেই কাজের প্রতি আপনার আসক্তি থাকতে হবে। সহজ করে বলতে গেলে নিজের কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, কাজটাকে উপভোগ করতে হবে। আপনি যে কাজই করুন না কেন তা যদি কঠোর পরিশ্রমের সঙ্গে করেন, তাতে আজ নয়তো কাল সফলতা আসবেই। দ্বিতীয় বিষয়টি হল, একই মানসিকতার মানুষের সান্নিধ্যে থাকুন। আপনার চারপাশের সবসময় বিভিন্ন ধরনের মানুষ ঘোরাফেরা করে। তাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের লক্ষ্য সম্পর্কে সচেতন নন। নির্দিষ্ট কোনো গতিতে তাদের জীবনটা চলে না। এই ধরনের মানুষকে এড়িয়ে চলুন। যাদের নিজেদের লক্ষ্য স্থির, যারা সাফল্যকে ছুঁতে চেষ্টা করছেন, তাদের সঙ্গে মিশুন, কথা বলুন। আপনিও সাফল্যকে ছুঁতে পারবেন। দ্রুত সফলতা অর্জনের জন্যে এই পথের কোনো বিকল্প নেই। অনেকেই রয়েছে যারা সরকারি চাকুরির পেছনে হন্যে হয়ে ছুটতে থাকেন বা একদিক লক্ষ্য করে তা না পাওয়া পর্যন্ত তার পেছনে ছুটে চলেন। এই কাজটি করবেন না। একদিক লক্ষ্য করে ছুটতে যাবেন না। একটি স্থানে নিজেকে কিছুটা সেট করে নিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারেন। অর্থাৎ কোনো একটি চাকুরিতে ঢুকে নিয়ে তবে সরকারি বা তার চাইতে বড় কোনো পদের চাকরি খোঁজার চেষ্টা চালিয়ে যান। ৪. শো অফ করার কোনো প্রয়োজন নেই। শো অফ করা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। নিজের জিনিস অন্যের কাছে জাহির করতে ব্যস্ত আমরা, যেটা মোটেও শোভনীয় নয়। আপনার যা রয়েছে তা অন্যের কাছে জাহির করার চেষ্টা করবেন না। আপনি সত্যিই যদি কিছু অর্জন করতে পারেন আর আপনার মধ্যে গুণ থাকলে মানুষ এমনিতেই আপনাকে মান্য করবে। পরিশ্রম করলে সফলতা আসবেই। ৫. যেটা করবেন মন দিয়ে করুন। এর অর্থ আপনি যে কাজটি করছেন তাতে মন প্রাণ ঢেলে দেওয়া। কাজে মন প্রাণ ঢেলে দিলে আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। আর কোনো কাজ আত্মবিশ্বাসের সাথে করলে, মন দিয়ে করলে সেই কাজ ভালোভাবে সম্পাদন হয় এবং সেই কাজে সাফল্য আসেই। কথায় বলে ফলের আশা করবেন না, কাজ করে যান। কিন্তু বাস্তব বলছে, আপনি যদি সত্যিই কাজের মধ্যে নিজেকে সঁপে দেন তাহলে ফলও পাবেন হাতে নাতে। ৬. লক্ষ্যের ব্যাপারে স্পষ্ট হন। সফলতা পাওয়ার আগে প্রয়োজন নিজের লক্ষ্যকে স্থির করা। নিজের লক্ষ্যই যদি আপনার কাছে অস্পষ্ট হয় তাহলে তো তাকে ছোঁয়া কখনই সম্ভব নয়। লক্ষ্য ছাড়া সাফল্যের শীর্ষচূড়ায় পৌঁছানো সম্ভব নয়। লক্ষ্যই হচ্ছে সাফল্যের সিঁড়ি স্বরূপ। লক্ষ্যই সাফল্যের ভিত্তি স্থাপন তৈরি করে দেয়, বলা যেতে পারে সাফল্যের নীল নকশা। তাই সাফল্যের স্বর্ণশিখরে নিজেকে আবিষ্কার করতে হলে নিজের লক্ষ্যর ব্যাপারে স্পষ্ট হতে হবে।
ভিডিও আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।